আসসালামু আলাইকুম, আদাব। বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন বিষয় নিয়ে, সাম্প্রতিক বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে, জাতীয় বিষয় নিয়ে কথা বলে থাকেন। আমিও বলি, তবে আমি এই কন্টেন্টে এই মুহূর্তে একটি অন্য বিষয়ে কথা বলতে চাই। ইতিহাস এবং পরিণতি, বেঈমানি, মির্জাফরি এবং পরিণতি, যা ইতিহাসের শিক্ষা। খন্দকার মীর জাফর আলী খান সিরাজদৌলার প্রধান সেনাপতি ছিল। তার এই বেঈমানির কারণে সিরাজকে জীবন দিতে হয়েছিল। শেষ পর্যন্ত সিরাজকে মীর জাফর আলী খানকেও নৃশংসভাবে মৃত্যুবরণ করতে জীবন দিতে হয়েছে। মীর জাফর এখন একটি গালি হয়ে গিয়েছে। এরপরে যে আরেকটি শব্দ যুক্ত হয়েছে ছিল মুস্তাক। মীর জাফর আর মুস্তাক সমান্তরাল হয়ে গিয়েছে। মুস্তাক সম্পর্কে আর বিস্তারিত বলার প্রয়োজনে শুধু এই কথাটাই বলতে চাচ্ছি, আমরা আরেক মুস্তাক আমরা পেয়েছি এই মুহূর্তে। আমার মনে হয় যুগে যুগে, বছর শতবর্ষে একবার হইলেও এক একজন মীর জাফর আলী খান অথবা মীর জাফর তো মুস্তাকের জন্ম হয়ে থাকে। মুস্তাক বঙ্গবন্ধুর সমসাময়িক রাজনীতিবিদ ছিল। তো বয়সে বঙ্গবন্ধু হচ্ছে 2 বছর বড় ছিল। ক্যালকাটা কেন্দ্রিক ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধু হত্যা পর্যন্ত মুস্তাক বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে। কখনো কখনো বঙ্গবন্ধুকে ছেড়ে গিয়েছে, আবার সেই খেলায় চলত। যেহেতু মুস্তাক বঙ্গবন্ধুর কলকাতাতে বঙ্গবন্ধুর একজন ব্যক্তিগত বন্ধু ছিল, তাই বঙ্গবন্ধু মুস্তাককে সতর্কতার সাথে নজর রাখলেও তিনি কখনো দূরে ঠেলে দেননি। মুস্তাক সবসময় নিজের ইচ্ছায় চলে গিয়েছে, আবার ফিরে এসেছে, বঙ্গবন্ধু গ্রহণও করেছে। তো মুস্তাকের একটা শুরু থেকেই, একেবারে রাজনীতির জীবন থেকেই 1 নম্বর হওয়ার শখ ছিল। 1 নম্বর হওয়ার শখ ছিল ছাত্র রাজনীতির ক্ষেত্রে। কিন্তু বঙ্গবন্ধুর সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের প্রতি দরদ এবং সত্যনিষ্ঠতা, নীতিনিষ্ঠতা এবং বাঙালি জাতির প্রতি তার যে দরদ, যে ভালোবাসা, তার থেকে সেই কারণে মুস্তাক বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যেতে পারেনি। যখনই কোনো মানুষ তার যোগ্যতায় কাউকে ছাড়িয়ে যেতে না পারে, তখন সে পরশ্রীকারতায় ভরে হিংসক হয়ে পড়ে, হিংসাপরায়ণ হয়ে পড়ে। তখন সে যে কোনো প্রকারেই হোক সেই মানুষটিকে তার শত্রু ভেবে শেষ করে দিতে চায়। মুস্তাক যখন আওয়ামী লীগ গঠিত হয়, তখন যে 2 জন যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছিল, তার মধ্যে বঙ্গবন্ধু 1 নম্বর ছিলেন। আমার যতটুকু মনে, মুস্তাক বোধহয় 2 নম্বর ছিল। এখানেও তার 1 নম্বর হওয়ার সুযোগ হলো না, বঙ্গবন্ধু 1 নম্বর রয়ে গেলেন। এরপর মুস্তাক 1 নম্বর হওয়ার জন্য আওয়ামী লীগ ছেড়ে গিয়েছে, ভিন্ন আওয়ামী লীগ গঠন করার চেষ্টা করেছে, সেখানেও ফেল করেছে, আবার ফিরে এসেছে। বঙ্গবন্ধু তাকে আবার যথাস্থানে স্থান দিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুস্তাক কে তাজউদ্দিন আহমেদের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মুস্তাক তার এই যে বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তি সংগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র চরিত্র, মুস্তাক, আরেকটা কথা মনে করিয়ে দিই, মুস্তাক আওয়ামী লীগে ছিল মার্কিন লবির লোক। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার একটা সম্পর্ক সবসময় ভালো ছিল, সে মার্কিন লবি মেনটেন করত। অন্যদিকে তাজউদ্দিন আহমদ ভারত এবং রাশিয়া লবি মেনটেন করতেন। দ্বন্দ্বটা তাদের এইখানে ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব। মুস্তাক যখন বঙ্গবন্ধুর সাথে না পেরে শেষ পর্যন্ত তাজউদ্দিন আহমদের পিছনে লেগেছিল এবং এক পর্যায়ে সে সফলও হয়েছিল। স্বাধীনতার পরপরই
তাজউদ্দিন আহমদকে মন্ত্রিসভা থেকে বের করে বঙ্গবন্ধু যখন পদত্যাগ করতে বলেন, সেটা মুস্তাকের ষড়যন্ত্র হয়েছিল। সাথে অনেকেই ছিলেন, আমি এই মুহূর্তে নামগুলো বলতে চাচ্ছি না। তো মুস্তাক মুক্তিযুদ্ধের সময় আমরা জানি ষড়যন্ত্র করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার বিপক্ষে বরাবরই ছিল, মুক্তি সংগ্রামের বিরুদ্ধে ছিল। মুস্তাক আমেরিকা এবং পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে একটি ঠিক সেই শেষ মুহূর্তে যেন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, সেই সময় একটা কনফেডারেশন গঠনের ষড়যন্ত্র করছিল। সেইটা টের পেয়ে তাজউদ্দিন আহমদ মুস্তাককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাখেন, কিন্তু ঘোষণা করা হয়নি। সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূলত দায়িত্ব অর্পিত হয় আব্দুস সামাদ আজাদের হাতে। তিনি বিশেষ দূত হিসাবে সারা দেশে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করেন। পরবর্তী স্বাধীনতার পরে তাজউদ্দিন আহমদ আব্দুস সামাদকে পররাষ্ট্রমন্ত্রী করেন, মুস্তাককে একটা পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। সেই সময় ৭২ বঙ্গবন্ধু দেশে ফিরে আগে মুস্তাক তাতে অখুশি হয়ে পদত্যাগ করে পিজি হাসপাতালে অসুস্থতার ভান করে শুয়ে রয়েছিল। ষড়যন্ত্র করার কেন্দ্র গড়ে তুলেছিল। এটি হচ্ছে ইতিহাসের কথা। তো মুস্তাক শেষ পর্যন্ত যখন তার কিছুই করতে পারতেছিল, তো সে ৭৫ 15ই আগস্ট শেষ অস্ত্র হিসাবে ১ নম্বর হওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে, বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিয়ে ক্ষমতায় আসে। জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বেতারের পরিবর্তে রেডিও বাংলাদেশ, এইগুলো সে চালু করে। তারপরেও কিন্তু মুস্তাকের শেষ রক্ষা হয়নি। মুস্তাককে ২.৫ মাসের মাথায় ক্ষমতাচ্যুত হতে হয় এবং শেষ পর্যন্ত সে পাগল হয়ে মারা যায়। মুস্তাক আসলে যখন মারা যায় সে একেবারে পাগল হয়ে গিয়েছিল। এখন আমি আসি যে বললাম আরেকজন মুস্তাকের বা মীর জাফর আলী খানের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তার নাম হচ্ছে ইউনূস, ডক্টর ইউনূস সুদখোর জঙ্গি। ডক্টর ইউনূস প্রথমে সুদের ব্যবসা দিয়ে শুরু করে, গ্রামীণ ব্যাংক দিয়ে শুরু করে ব্যবসা, টাকা পয়সা পেতে তার লোভ অনেক করে। তারপরে তাকে যখন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, তখন যেভাবে সে শান্তি পুরস্কার লাভ করে, তখন তার মাথার মধ্যে আরেকটি শয়তানি বুদ্ধি আসে। তারও ১ নম্বর হওয়ার শখ জাগে। যে কোনো উপায়ে একটা ১ নম্বর হতেই হবে। ১ নম্বর হতে হলে কি হতে হয়? তাকে দেশের সরকার প্রধান হইতে হবে। তখন সে 1/11-এর সময় ষড়যন্ত্র করে চেষ্টা করে ১ নম্বর হওয়ার জন্য, রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করে, কিন্তু সেটা ফেল হয়। ফেল হওয়ার পরেই, ফেল হওয়ার কারণ হচ্ছে ওই সময় একমাত্র বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত জোরালো কণ্ঠে ইউনূসকে টুৎকুর বলে এবং রাজনীতি আসার ব্যাপারে তিনি অত্যন্ত কঠিন ভাষায় তাকে আক্রমণ করে। সে ওইখানে ফেল করে। ফেল করার পরে তার ষড়যন্ত্র কিন্তু তার অব্যাহতই ছিল। যাই হোক, আওয়ামী লীগ সরকারের আমলে সে প্রথম ষড়যন্ত্রটি করে পদ্মা ব্রিজ। কারণ বাংলাদেশ বাঙালি জাতি এবং আওয়ামী লীগ শাসনা শেখ হাসিনার সবচেয়ে বড় কীর্তি হচ্ছে পদ্মা ব্রিজ এবং মেট্রো রেল। পদ্মা ব্রিজের বিরুদ্ধে তার বান্ধবী হিলারিকে দিয়ে বিশ্বব্যাংকের সহায়তা বন্ধ করায়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দমে যাওয়ার পাত্র না, তাই তিনি চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ নির্মাণ করেন। কিন্তু ইউনূসের মধ্যে এই যে ১ নম্বর হওয়ার শখ, সেটা থেকেই যায়। সে ষড়যন্ত্র কিন্তু অব্যাহতই রাখে বিভিন্নভাবে। দেশের বিভিন্ন দেশে তার ওই যে নোবেল শান্তি পুরস্কার, তারপর ডেমোক্রেটদের সম্পর্ক, সবকিছু মিলিয়ে সম্পর্কে কাজে লাগিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখে। এবং
যখন তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা হয়, কর্মচারীদের শ্রমিকদের বেতন না দেওয়ার মামলা হয়, তখন সে ডু অর ডাই পদ্ধতিতে চলে যায়। সে ষড়যন্ত্রের চরম পর্যায়ে পৌঁছে এবং ধীরে ধীরে তার পদ্ধতি পরিবর্তন করে ছাত্রদের মাধ্যমে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সে সফল হয়। যাকে বলে মেটিকুলাস প্ল্যান নিজেই স্বীকার করেছে। এটা শেষ করেও কিন্তু মুস্তাক, এই নব্য মুস্তাকের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। 1 নম্বর হওয়ার সরকার প্রধান হলেই তো 1 নম্বর হওয়া যায় না। 1 নম্বর হতে হলে তার বঙ্গবন্ধুকে আঘাত করতে হবে। বঙ্গবন্ধু জীবিত নেই, সুতরাং বঙ্গবন্ধুকে সে শারীরিকভাবে আঘাত করতে পারবে না। তাই সে বঙ্গবন্ধুর বাড়ি যারা জ্বালিয়ে দেওয়ার অনুপ্রেরণা যোগায়। বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হয় তখন সে নীরব থাকে, বরং তাকে উৎসাহিত করে। তারই নির্দেশে বুলডুজার আসে। এরপরে এইগুলো এবং বঙ্গবন্ধুকে বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর নাম আছে মুছে ফেলা হচ্ছে, বঙ্গবন্ধুর নাম নিলে কারাগারে যেতে হচ্ছে, জয় বাংলা বললে কারাগারে যেতে হয়। তার একটাই মাত্র কারণ, সে 1 নম্বর যদি হত হয়ে থাকে, তাকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে হেয় করতে হবে, শেষ করে দিতে হবে, নতুবা তার পক্ষে সম্ভব না। তাই সে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের যত স্মারক তা ভেঙে দিচ্ছে, বঙ্গবন্ধুদের জাদুঘর মুছে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। এসবই করা হচ্ছে, 1 নম্বর হতে চায়। কিন্তু ইউনূস জানে না মুক্তিযুদ্ধ বাংলাদেশের মা, বঙ্গবন্ধু জাতির পিতা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না, বাংলাদেশকে বাদ দিয়ে বঙ্গবন্ধু হবে না। বঙ্গবন্ধুকে যতই অপমান করা হবে, যতই আঘাত করা হবে, প্রকৃতি যেমন মাকে অপদস্থ করে, অপমান করে, নির্যাতন করে কোন সন্তান অভিশাপমুক্ত হতে পারে না। বাপকে নির্যাতন করে, অপমান করে যেমন কোন সন্তান অভিশাপমুক্ত হতে পারে না, তেমনি যার কারণে আজকে বাংলাদেশ, যার কারণে আজকে ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, 1 নম্বর স্বপ্ন দেখে, সেই মুক্তিযুদ্ধ, সেই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে অপমান করে, আঘাত করে ইউনূস রেহাই পাবে না। সিরাজের পতনে মির্জাফর যেমন মির্জাফর রেহাই পায়নি, মুস্তাককে বঙ্গবন্ধুকে হত্যা করে মুস্তাক যেমন 1 নম্বর হতে পারেনি, পাগল হয়ে মারা গিয়েছে। আমার ধারণা এবং বিশ্বাস করি, আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি, এত পাপ, এত অভিশাপ নিয়ে ইউনূসের পরিণতি সেই রকমই হবে। আমি মনে করি ইউনূস মুস্তাকের মতো পাগল হয়েই মারা যাবে, শেষ পর্যন্ত হয়তো উলঙ্গ পাগল হয়েই মারা যাবে। এবং বাচ্চা ছেলে উলঙ্গ হয়ে যখন রাস্তাঘাটে দৌড়াবে, তখন বাচ্চা ছেলেরা তার উপরে ঢিল ছুটবে, ঢিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।